সারা দেশে তীব্র দাবদাহ অব্যাহত, 5 জেলার সব স্কুল কলেজ বন্ধ থাকলেও খোলা প্রাথমিক। মের প্রথম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। দাবদাহের মধ্যেই মৌলভীবাজার ও হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব। ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিঘ্নিত। ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ হাইকোর্টের। কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছেন আদালত। বংশালে উদ্বোধনে 3 বছর পার হলেও ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠের নির্মাণ শেষ হয়নি। সবুজের বদলে ধুলাবালির রাজত্ব। এবং আগামী 4 মে থেকে 15 রুটে বাড়ছে রেলের ভাড়া। যাত্রীদের ক্ষোভ, বৃদ্ধি নয় প্রত্যাহার হচ্ছে ভর্তুকি, দাবি মহাপরিচালকের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। তীব্র তাপদাহের কারণে ঢাকা, খুলনা, চুয়াডাঙ্গা, যশোর ও রাজশাহীর সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সকালে ক্লাস হওয়ায় খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। সোমবার রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ দেখা গেছে। অনেকে আবার স্কুলে এসে ক্লাস হবে না জেনে ফিরে গেছেন। তীব্র গরমে দুর্ভোগের শেষ নেই রাজধানীর শ্রমজীবী আর স্বল্প আয়ের মানুষের। হিট অ্যালার্টের মধ্যেই জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়েছেন তারা। আবহাওয়া অফিস বলছে, যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চলমান তাপপ্রবাহ আরও 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। চলমান দাবদাহ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও বিল্লাল হোসেন। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা কেমন? এর মধ্যে প্রাথমিকের ক্লাস চালু রাখতে কি ধরনের সমস্যা হচ্ছে? ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন যে শুরুতে আমি জানিয়ে রাখি, আজকে কিন্তু দুপুর 12টায় এই মাত্র চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 40.5 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বাতাসের আর্দ্রতা কিন্তু 16%। তো সেক্ষেত্রে যে যথারীতি যে চুয়াডাঙ্গাতে তাপমাত্রার যে পারদ উপরের দিকে উঠছে, আজকে কিন্তু তার ব্যতিক্রম কিছু না। তবে গত পরশু দিনের তুলনায় গতকাল এবং আজকে কিন্তু একটু ব্যতিক্রম বলা যেতে পারে। কারণ গত পরশু দিন যেখানে আমাদের চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, এবং সেই তাপমাত্রা কিন্তু গতকালকে নেমে এসছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আমাকে বলেছে গতকালকে এবং আজকে এবং এই 2 দিন কিন্তু তাপমাত্রা একটু কমের দিকে থাকবে। আবার 30 তারিখে তাপমাত্রার পারদ আবারও বাড়বে, এমনটা আমাকে জানিয়েছে। তবে আবহাওয়া অফিস একটা সুখবর আমাকে দিয়েছে, সেটা হচ্ছে কিন্তু সামনে 2 তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে এবং ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে। আর আমি যদি বলি যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কথা, তারা কিন্তু খুবই দুর্দিনে আছে, কারণ তারা একেবারে কাজ করতে পারছে না। কারণ ওই যে চুয়াডাঙ্গার তাপমাত্রা পারদ কিন্তু উঠা শুরু হয় 10টা থেকে 11টার পর থেকে আর কি। তো ওই যারা অনেক সকালে আসছে তারা 10টা থেকে 11টার মধ্যে কাজ করছে, করার পরে তাদের কিন্তু যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী কিন্তু তারা আয় ইনকাম করতে পারছে না। এই আয় ইনকাম না করার কারণে কিন্তু তাদের সংসারে খুব দুর্দিন নেমে এসছে। আর এছাড়া আমি আরও জানিয়ে রাখি, তবে এর ভিতরে আমি কিন্তু বারবার জানিয়ে আসছি, সেটা হচ্ছে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কিন্তু গত 21শে এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং ডাকছিল। সেই মিটিংয়ে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে 10,000 প্যাকেট শুকনো খাবারের চাহিদা দিয়ে আবেদন করেছে এই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য। সেটার কিন্তু এখনো কোনো প্রকার জবাব পাওয়া যায়নি। তবে যে সংশ্লিষ্ট দপ্তরের যে প্রধান আছে, যে জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান আমাকে যেটা জানিয়েছে, যেহেতু এখনো পর্যন্ত কোনো মানে খোঁজখবর দিতে পারছে না, কবে দেবে বলতে পারছে না, সেক্ষেত্রে তবে খুব শীঘ্রই পাবে, মানে শুকনো খাবার পাওয়া যাবে বলে আশা করছে। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছে নারায়ণগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, আপনি জানাবেন যে আপনার ওই নারায়ণগঞ্জে কি অবস্থা যে এই তীব্র গরমে? সেতু, ঠিক চুয়াডাঙ্গার মতো নারায়ণগঞ্জে আসলে এই যে তাপদাহে মানুষ কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। অর্থাৎ ঠিক সকাল থেকে এই দুপুর পর্যন্ত এত পরিমাণ তাপদাহ, মানুষের চলাচল করাই এখন অনেকটা বিপর্যয় পরিস্থিতির মধ্যে পড়েছে। তার মধ্যে নারায়ণগঞ্জে প্রায় সময় লোডশেডিং হচ্ছে, ফলে মানুষ কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে। এবং ঠিক আমি এখন আছি নগরীর বঙ্গবন্ধু সড়কে। এই এলাকাতে আসলে যে ফ্যান, চার্জার লাইট এসবের দোকান, তো এখানেই এই তীব্র তাপদাহ এবং গরম থেকে যাতে মানুষকে একটু স্বস্তি পায়, সেই জন্য কিন্তু এই দোকানগুলোতে তারা আসছেন এবং ফ্যান লাইট কিনে তারা নিচ্ছেন। আমরা এই মুহূর্তে এই নগরীর এই এলাকাটিতে আছি এবং যদি একটু দেখাই যে দেখবেন
এখানে প্রতিটা দোকানের মধ্যেই তারা কিন্তু বিভিন্ন ধরনের ফ্যানগুলোর সাজিয়ে রেখেছেন। তো আমরা এখানে আসার পরে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রতিটা ফ্যানেই 300 থেকে 600 এবং 800 টাকা কিন্তু এখানে বাড়তি দর রাখা হচ্ছে। যদিও দোকানিদের এই বিষয়টি আসলে তারা বলছেন যে তারা বাড়তি দরে, অর্থাৎ গরম বেড়ে যাওয়ার কারণে এই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই কারণে ক্রেতাদের কাছ থেকেও তাদেরকে বেশি দরে নিতে হচ্ছে। তবে এই যে তাপদাহ, সেটি আসলে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে কিংবা কমে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মানুষের যে অসহনীয় অবস্থা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং নারায়ণগঞ্জের বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে একেবারেই অতিষ্ঠ হয়ে উঠছেন। তো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকাগুলোতে পানি ছেটানো হচ্ছে, পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে কিন্তু পানি সরবরাহ করছেন। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, অর্থাৎ রিক্সা চালক, ভ্যান চালক, এ ধরনের মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই অনেকে এগিয়ে আসছেন। পাশাপাশি এই নগরবাসী যাতে একটু স্বস্তি মেলে সেই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু জলকামান দিয়ে পানি ছেটানো হচ্ছে। এই পরিস্থিতি আসলে নারায়ণগঞ্জে চলছে। তো যতক্ষণ না পর্যন্ত একটু বৃষ্টি আসে কিংবা তাপদাহ কমে আসে, মানুষ কিন্তু ততক্ষণ পর্যন্ত এই ভোগান্তি পার করতে হবে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। অরিন, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র তাপদাহের মাঝে রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝড় বৃষ্টিতে উপচে পড়ে গাছপালা। 5:30টার দিকে প্রায় 20 মিনিট ঝড় ও তীব্র বাতাস থাকে। কিছু কিছু জায়গায় কাঁচা পাকা ঘরের চাল উড়ে যায়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তীব্র দাবদাহের ভেতর ঝড় বৃষ্টিতে উপড়ে পড়ে গাছপালা। 5:30টা থেকে প্রায় 20 মিনিট স্থায়ী ঝড় ও তীব্র বাতাসে কিছু কিছু জায়গায় কাঁচা পাকা ঘরের চাল উড়ে যায়। ঝড়ে কমলগঞ্জের লাওয়াছড়ায় ট্রেন লাইনের ওপর বেশ কিছু গাছ উপড়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল। এদিকে তীব্র ঝড় ও বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। হবিগঞ্জের নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেল 3:30টার পর 2 ধাপে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা গজনাইপুর, দেবপাড়া ও পানি উমদা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় 20 মিনিটের মতো। এক একটা শিলার ওজন 150 থেকে 200 গ্রাম। শিলাবৃষ্টিতে অনেক জায়গায় ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গরমের তীব্রতায় হাসপাতালগুলোর বাড়ছে রোগীর সংখ্যা। গেল কয়েক সপ্তাহে প্রতিদিনই রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হচ্ছেন 500-র বেশি রোগী। ডায়রিয়া, পানি শূন্যতায় বয়স্কদের চেয়ে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় শিশুদের বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের রিপোর্ট। মহাখালী আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি হাসপাতালের বাইরে রোগীদের এ ভিড় গেল এক সপ্তাহের বেশি অনেকটাই নিয়মিত। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে প্রতিদিন 500-র বেশি রোগী ভর্তি হচ্ছে এ হাসপাতালে, যাদের অধিকাংশই শিশু। ডায়রিয়া, পানি শূন্যতার মতো রোগে শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। তবে নিউমোনিয়ার মতো শিশুর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। 4 দিন জ্বর ছিল প্রথম, এরপরে 4 দিন রাত্রে ঘুমাচ্ছে, ঘুমানোর মাগরিবের পর থেকে খালি পাতলা পায়খানা। বাচ্চা পায়খানা, বমি করতেছে, খাওয়া দাওয়া কিছু করতেছে না। সকাল 11টার দিকে আসছি। গত পরশুদিন থেকে কম ছিল, কিন্তু গতকালকে বেশি হয়েছে। তীব্র গরমে আক্রান্ত হচ্ছেন রাজধানীর কর্মজীবী মানুষও। 7 দিন হলো, কালকে ভর্তি হয়েছি। বাড়িতে বসার তো 7 দিন। বমি হয় না, পাতলা পায়খানা গত রাত থেকে একটু বেশি। গত রাতে প্রায় 7-8 বার গেছে। এখন 11টার দিকে আইসা আল্লাহর রহমতে এখন আর পায়খানা আর হয়েছে না, আল্লাহর মতে ভালো আছে।
অন্যান্য বছর এপ্রিলের মাঝামাঝি ও জুলাইয়ে বড় ধরনের চাপ থাকে আইসিডিডিআরবি হাসপাতালে। তবে এবার শিশুরা ডায়রিয়া ও পানি শূন্যতার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যারা বড় রোগী আসতেছে তাদের মাত্রাতিরিক্ত পানি শূন্যতা নিয়ে আসতেছে কিছু কিছু, কিন্তু বেশিরভাগই বাচ্চা রোগী এখন পর্যন্ত আসতেছে। নিউমোনিয়া যে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া হয় এটা মোটামুটি সারা বছরই থাকে, তবে হচ্ছে শীতের পরপরই এই সময়টা একটু বেশি হয়। তো আমরাও কিছু কিছু সব নিউমোনিয়া পেশেন্ট পাচ্ছি। এ অবস্থায় শিশুদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। বিশুদ্ধ বা নিরাপদ পানি খাবে, তারপরে হচ্ছে আপনার বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে, সাধারণত বাসি বা হচ্ছে রাস্তার পাশে কোনো খাবার খাবে না। আর বিশেষ করে যদি ডায়রিয়া হয়ে যায় সঠিক নিয়মে স্যালাইন তৈরি করতে হবে, যে 500 ml পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন গুলিয়ে খাওয়াতে হবে। আর বাচ্চাদের বেলায় হচ্ছে যত কেজি ওজন ততটুকু করে স্যালাইন খাওয়াতে হবে। গেল কয়েক সপ্তাহ স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুরা বাইরে তেমন একটা বের হননি। তবে রোববার থেকে স্কুল কলেজ খোলায় ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 6 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 24 এপ্রিল থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ডে যান তিনি। দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে 5টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও 25 এপ্রিল প্রধানমন্ত্রী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেন। ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন উচ্চ আদালত। এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধে নির্দেশ দেন। এমনকি অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশও দেন আদালত। স্বাস্থ্য সচিব ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন হাইকোর্টে। স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব। রিটে যেসব কোম্পানির ওষুধের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 2023-এর 30 ধারা অনুযায়ী নির্ধারণ করা হয়নি, সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। পুরান ঢাকার বংশালে 3 বছর আগে উদ্বোধন হয় বাংলাদেশ মাঠ, কিন্তু এখনও পুরোপুরি নির্মাণ কাজই শেষ হয়নি ঐতিহ্যবাহী মাঠটির। জলসবুজ প্রকল্পে নির্মিত মাঠটিতে নেই সবুজের কোনো চিহ্ন। ওয়াকওয়েতে লাগানো গাছগুলো মরে যাচ্ছে। সিটি কর্পোরেশন দুষছে লোকবলের অভাবকে। আর মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলছেন, সিটি কর্পোরেশনকে বারবার বলা সত্ত্বেও কোনো আমলে নিচ্ছে না তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। কথা ছিল নকশার মতো 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এমন দৃষ্টিনন্দন হবে পাকিস্তান মাঠ থেকে বদলে যাওয়া বাংলাদেশ মাঠ। সবুজ ঘাসে মোড়া থাকবে মাঠ, আর পাশেই থাকবে ওয়াকওয়ে। মাঠের উত্তর পাশে নির্মিত হবে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের জন্য ক্লাব আর কফি শপ। জল সবুজ প্রকল্পের আওতায় নকশা অনুযায়ী মাঠ নির্মাণ হলেও সবুজের কোনো চিহ্ন নেই। ধুলো আর বালির মধ্যে খেলছে শিশুরা, আর ঘাস না থাকায় শিশুরা ক্রিকেট খেলতে পারছে না। বাধ্য হয়ে কেউ কেউ খেলে পাশের ওয়াকওয়েতে। মাঠে যদি বালু কম হতো বা ঘাস হতো, পানির মতন কোনো ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো। হালকা ঘাস করলে ক্রিকেট ফুটবল দুটোটাই খেলতে সুবিধা হবে। মাঠটাতে বালু বেশি একটু, এই জন্য একটু সমস্যা হয়। বালুটা কম থাকলে বালু ধুলাবালি বেশি হলো, তো এই জন্য আমরা ভিতরে খেলি না। স্থানীয় এই ফুটবল খেলোয়াড় মোহাম্মদ ওয়াহিদ জানান, সিটি কর্পোরেশনের কোনো লোক নিয়োগ দেয়নি, এজন্য নিয়মিত পানিও দেওয়া হয় না এ মাঠে। কোনো ধরনের দারোয়ান কোনো আইসা দেখবো গাছ টাছ পানি দেওয়ার কোনো লোকজন কোনো কিছু না। আর বারবার ঘাস লাগালেও ঘাস হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এই মাঠ আর উন্নত হবে না, এই কারণে মাটি কোনো ইয়া নাই, যতই দুবলা করুক হয় না, এটা টিকে না। কথা বুঝতে পারছেন? তবে এ মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলেন, এখানে কৃত্রিম ঘাস ব্যবহার করতে হবে। বারবার সিটি কর্পোরেশনকে বলা হলেও তারা আমলে নিচ্ছে না। অ্যাস্ট্রোটার্ফ বা কৃত্রিম ঘাস যে বাংলায় বলি, টার্ফ ব্যবহার করেছে অত্যন্ত উন্নত, যেটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলা হয় যেরকম এরকম। ওগুলা কিন্তু সঙ্গে সঙ্গে হয়েছে কি একদম সবুজ হয়েছে, বৃষ্টির পানি পরে মাটির নিচে চলে যাচ্ছে, যে সমস্যা কোথাও হচ্ছে না, কিন্তু ধুলা আর উঠছে না কোনো, এবং বাচ্চারা কিন্তু খুব সেফলি খেলতে পারছে, তাদের ব্যথাও লাগছে না। তো এই মাঠটাতে সেটা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার নানানভাবে, কিন্তু এটা করা হয়নি।
এমনকি মাঠের পাশে লাগানো বড় বড় গাছও অযত্নে মরে গেছে। সিটি কর্পোরেশনের অবহেলা কি এর জন্য দায়ী করেন পরিবেশবাদীরা? অনেক ক্ষেত্রে অবহেলা ইন্টেনশনালি করা হয়। আপনি বহু জায়গায় দেখবেন গাছের নিচে আপনার অ্যাসিড দিয়ে গাছ মেরে ফেলা হয়, কারণ আপনি তো আরেকটা প্রজেক্ট করবেন এখানে গাছ অপসারণ এবং গাছ লাগানোর জন্য। সিটি কর্পোরেশন বলছে পর্যাপ্ত লোকবল না থাকায় নজরদারি করতে পারছে না। সমস্যা ছিল সেটি হচ্ছে যে জনবল। তো আমরা জনবলটা নিয়োগ করতেছি, হয়তো কিছুদিনের মধ্যে আমরা জনবল নিয়োগ করে ফেলতে পারবো। তখন আমাদের এই উদ্যান বলেন, মাঠ বলেন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে মনিটরিং বা দেখাশোনার যে কার্যক্রমগুলো সেক্ষেত্রে আর সমস্যা থাকবে না। গেল 2021 সালে এই মাঠ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে উদ্বোধনের 3 বছর পরও এখনো মাঠের অনেক কাজ শেষ হয়নি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আগামী 4 মে থেকে রেয়াতির সুবিধা প্রত্যাহারের মাধ্যমে 15টি রুটে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে এই সিদ্ধান্তে অনেকটাই ক্ষোভ জানাচ্ছেন সাধারণ যাত্রীরা। ট্রেনের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন যাত্রীরা। রেলের মহাপরিচালক জানান, ভাড়া বৃদ্ধি নয়, দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। পরিবহন খাতের গুরুত্বপূর্ণ মাধ্যমের মধ্যে অন্যতম রেল যোগাযোগ। বর্তমানে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় 48 জেলা। নিয়ম, অনিয়ম আর ভোগান্তির মধ্য দিয়ে এ খাতে চলাচলের দিশা হারাননি সাধারণ মানুষ। ভাড়া নিয়ে মানুষের অভিযোগ থাকলেও সে অভিযোগ পেছনে ফেলেছে রেলের টিকিট প্রাপ্তি। ঈদের সময় যা রূপ নেয় সোনার হরিণে, যার নেপথ্যে রেলের টিকিট কালোবাজারি। এবার রেলে আসছে নতুন সিদ্ধান্ত। যাত্রীবাহী আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনে ভাড়া বাড়ছে। তবে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। একই সঙ্গে 250 কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে 20%, 400 কিলোমিটার পর্যন্ত ভাড়া 25% আর 401 কিলোমিটারের বেশি যাতায়াতে ভাড়া বাড়বে 30%। ভাড়া বাড়ার এমন খবরে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। একে তো টিকিট সিন্ডিকেট, তার উপরে ভাড়া বাড়তি, সবকিছু মিলে আসলেই সমস্যা। যত যাত্রী যাচ্ছে তাদেরকে অ্যাভেলেবল সুযোগ সুবিধা পাচ্ছে, তা পাচ্ছে না। সে অনুযায়ী যদি ভাড়া বাড়াই তাহলে যৌক্তিকতা আমি দেখি না। 2:40-এর ট্রেন এখন বাজে কথা, এখন 3টা বাজে গেছে, কোন ট্রেন আছে? কোনো ট্রেন নাই, লোকজন ভোগান্বিত পাচ্ছে। এটাই তো সেবা। তবে ভাড়া বাড়ার বিষয়ে খোলাসা করেন রেলের মহাপরিচালক। দেশ টিভিকে জানান, ভাড়া বৃদ্ধি নয়, প্রত্যাহার করা হচ্ছে দূরত্বের ওপর দেয়া ভর্তুকি। ভাড়া বৃদ্ধির কোনো বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের যে প্রচলিত ভাড়ার সঙ্গে যে রেয়াতি সুবিধা ছিল, সেই রেয়াতি সুবিধাটা আমরা শুধুমাত্র প্রত্যাহার করেছি। এবং সেই সুবিধাটুকু কোথা থেকে ছিল? 100 কিলোমিটারের উপরে যারা যায়, অর্থাৎ যারা দূর পাল্লায় যাবে, এক শহর থেকে আরেক শহরে আন্তনগর ট্রেনে অথবা অন্য ট্রেনে, তাদের জন্য প্রযোজ্য। রেয়াত প্রত্যাহারের মাধ্যমে আগামী 4 মে থেকে ট্রেনে ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান সরদার শাহাদাত আলী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। কুষ্টিয়ায় বেড়েই চলেছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। এবার মাদ্রাসার সাইনবোর্ড টাঙিয়ে সরকারি কর্মকর্তার কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ। রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় গুলশান লেকে পড়ে এক পথশিশু এখনও নিখোঁজ। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিখোঁজ পথশিশুর নাম রিয়া। তার সহযোগী আরেক শিশু জানায়, গতকাল লেকপাড়ের ব্রিজে বসে ভিক্ষার টাকা গুনছিল শিশুটি। হঠাৎ করে নিচে পড়ে যায় রিয়া। এরপর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং ডুবুরি দল মিলে প্রায় 3 ঘন্টা তল্লাশি চালায় লেকে। অনেক চেষ্টার পরেও রিয়াকে খুঁজে না পেয়ে চলে যায় দমকল কর্মীরা। নিখোঁজ শিশুটিকে খুঁজতে আজ ফের উদ্ধার অভিযান চলবে। ঠাস করে নদীর ওনে পড়ে গেছে গা, পড়ে যাওয়ার পরে তারপরে ওই সিলাইতেছে, সিলাই তারপরে ওই যে পাইপটারে ধরছে, ধরে পাইপের উপরে ঝুল্লা লইছে, কতক্ষণ ঝুল্লা রয়েছে। তারপর আমি কেছি কি, আমি তার যখনই ওরা ধরতে গেছি তখন পাইপটা ছাড়া দিই, ওই ভাবছি আমি ওরা ধাক্কা দিব, হেলাগায় পাইপটা ছাড়া দিছে। তারপরে কতক্ষণ নদীতে এমন এমন করতে আসছিল, আমি নদীতে নাইমে যাইতে ধরছি। তারপরে সে কি করছে, মাথারে ডাইবা গেছে। এই বাচ্চাটা বললো যে এখানে একটা বাচ্চা পড়ছে, ওর মুখে আমরা শুনছি যে ও দেখছে বাচ্চাটা পড়তে, কিন্তু ও পড়ার পরে ও আবার ওদিকে দৌড়ে চলে গেছে। কিন্তু পরে কি অন্য জায়গাতে সে উঠে গেছে না এখানে আছে, সেটা আমরা এখন শিওর না। আমাদের একটা টিম আসছে তেজগাঁ থেকে 8:30টার দিকে, আর আমরা হেডকোয়ার্টার থেকে, সদর দপ্তর হেডকোয়ার্টার থেকে আসছি 8:30টায়।
আমরা যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের না পাওয়া যায় ততক্ষণ আমাদের চেষ্টা চালিয়ে যাব। দিনাজপুরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে প্রাণ গেছে একজনের। 3 পুলিশ গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 7 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গণনা নিয়ে রাতে উত্তেজনা ছড়ায় চৌরঙ্গী বাজার এলাকায় সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এ সময় ইউপি সদস্য প্রার্থী সাইফুল ও জোবাইদুরের কর্মীরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গেলে এক পর্যায়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ 67 রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মোহাম্মদ আলী কাচুয়া। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ আলী ইউপি নির্বাচনে জয়ী সদস্য জোবাইদুর রহমানের চাচা। উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা চলছে শেরপুরে। এখানকার শ্রীবরদী ও ঝিনাইগাতীতে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচণ্ড গরম উপেক্ষা করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা। নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। শেরপুর থেকে সহকর্মী রফিক মজিদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা শেরপুরের শ্রীবরদী 10 ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার প্রথম ধাপে 8 মের উপজেলা নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা। শ্রীবরদীতে চেয়ারম্যান পদে 7, ভাইস চেয়ারম্যান পদে 14 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 5 প্রার্থী। নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার এই উপজেলাবাসীর প্রতি আস্থা রয়েছে। জনগণের কাছে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের কাছে আমার নির্বাচনের হাসমার্কায় প্রতীকে ভোটে প্রচারণা করিতেছি। 7 ইউনিয়ন নিয়ে গঠিত শেরপুরের আরেক উপজেলা ঝিনাইগাতীতেও চলছে প্রচারণা। এখানে চেয়ারম্যান পদে 5, ভাইস চেয়ারম্যান পদে 12 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 7 নারী। দলীয় প্রতীকবিহীন এই নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশাই সকলের। আমি জনগণের সাড়া পেয়েছি। আমি ইনশাল্লাহ 8 তারিখে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিজয়ী হব, এটা আমার আশা। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যে ভালো কাজ করবে, এই পৌরসভাকে উন্নয়নের দিকে কাজ করবে, তাকে মানুষ সাপোর্ট করবে। যে ভালো হবে, যে আমাদের পাশে দাঁড়াবে, তাদেরকে আমরা ভোট দেব। যোগ্য প্রার্থী আমরা চিন্তা করে আমরা ওইভাবেই নিজেরা ডিসিশন নিব। প্রার্থীকে বেছে নিতে চাই যারা ঝিনাইগাতী উন্নয়নের স্বার্থে কাজ করবে। ভোটের মাঠে ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে এবং শ্রীবরদীতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপির 2 নেতা, যদিও দল তাদের বহিষ্কার করেছে। বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের হওয়ায় মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তারের শঙ্কা অনেকের। 8 মের উপজেলা নির্বাচনে শ্রীবরদীতে ভোটার 2,33,000 এবং ঝিনাইগাতীতে 1,59,000। নিউজ ডেস্ক, দেশ টিভি। বেড়েই চলেছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র কখনো ভুয়া দলিল, আবার কখনো এনআইডি জালিয়াতির মাধ্যমে অন্যের সম্পত্তি করে চলেছেন অবৈধ দখল। এবার মাদ্রাসার সাইনবোর্ড টাঙিয়ে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে। নিজ সম্পত্তি দখলমুক্ত করতে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখন ঘুরছেন বিভিন্ন দপ্তরে দাঁড়ে দাঁড়ে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আদালতে মামলা কি আপনারা করেছেন? কুষ্টিয়া সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন চাকরির সুবাদে দীর্ঘদিন ছিলেন এলাকার বাইরে। চাকরি থেকে অবসর নেওয়ার পর 5 বছর আগে ফিরেছেন নিজ বাড়ি বারাদি গ্রামে। এলাকায় ফিরেই জামাল উদ্দিন দেখেন তার প্রায় 10 কোটি টাকার সম্পদ দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী জালিয়াতি চক্রের সদস্য ইসলাম গং। তার জমিতে টাঙিয়েছেন মাদ্রাসার সাইনবোর্ড, করেছেন দোকান, নতুন স্থাপনার জন্য ফেলেছেন ইটও। দীর্ঘদিন ধরে নিজ সম্পত্তি দখল মুক্ত করতে জামাল উদ্দিন পরিবার নিয়ে ঘুরছেন বিভিন্ন দপ্তরের দাঁড়ে দাঁড়ে। ওরা প্রভাবশালী দখল করে রাখছে এবং মাদ্রাসা সাইনবোর্ড দিয়েছে। আমি এখানকার গণ্যমান্য ব্যক্তিদের জানাইছি, তারা কোর্টে আমি জিডি করেছি, থানায় জিডি করেছি, কিন্তু এর কোনো সুরাহ পাইনি। ওই যে মাদ্রাসা সাইনবোর্ড দিছে, তারপরে আপনি রিসেন্টলি ইট নিয়ে আসছে অনেক, ওইখানে বিল্ডিং শুরু করছে, কিন্তু ওরা কারোর কোনো কথা ভ্রুক্ষেপ করছে না। আমরা এর সমাধান চাচ্ছি, আমরা আমাদের সম্পত্তিটা যে কোনো মূল্যে হোক ফেরত চাচ্ছি। তবে জমি জালিয়াতি চক্রের সদস্য মোহাম্মদ ইসলাম এই সম্পত্তি নিজের দাবি করে বলছেন এখানে দখলের কোনো বিষয় নেই।
না এখানে দখলে তো উনি বলুক, উনি সরাসরি এখন আছে নিকটে ওই দেখেন ওই বাসা ওনার, উনি বলুক যে না আমাদের জমি যাওয়ার পূর্ব করে ওনারা দখল করেছে। দখলের বিষয় নিয়ে এখানে আপনার কোনো সমস্যা নেই, এখানে সমস্যা আছে আপনার সীমানাটা নিয়ে। আর এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই বিষয়ে ওনারা যদি আমাদের কাছে লিখিত দেন, লিখিত দিলে আমরা বিষয়টি তদন্ত করে কি আইনগত ব্যবস্থা রয়েছে বা কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র অন্যের জমি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা চালিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এই চক্রের সদস্যরা। তাই দ্রুত এই জমি জালিয়াতি চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ সচেতন নাগরিকদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজার রাফায় রাতভর ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত 22। যুদ্ধ বন্ধের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে। ভুট্টা চাষে ভাগ্য ফিরেছে মেহেরপুরের কৃষকদের। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসলে আর্থিক লাভের পাশাপাশি মিটছে জ্বালানির চাহিদাও। একসময় যেখানে ধান, গম আর তামাকে ছেয়ে থাকতো, সেখানে এখন মাঠ জুড়ে হাসছে সোনালী ভুট্টার মোচা। মেহেরপুর থেকে সহকর্মী মীর শিশিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর ভুট্টা চাষে ব্যাপক ফলন পেয়েছেন মেহেরপুরের কৃষকরা। মূলত অধিক লাভের আশায় এখানকার কৃষকরা ঝোঁকেন ভুট্টা চাষে। বিঘা প্রতি 15 থেকে 20,000 টাকা খরচের বিপরীতে বিঘা প্রতি ফসল বিক্রি হয়েছে 45 থেকে 50,000 টাকায়। 1 বিঘা জমিতে ভুট্টা হয়েছে আপনার 40-45 মন, তাতে বেচেছি প্রায় 900-950 টাকা করে। লাভই অর্ধেক দেখা যাচ্ছে হয়তো 40,000-45,000 টাকা বেচা কিনা হয়তো দেখা যাচ্ছে হয়তো। আমি ফলন পেয়েছি 120 মন 25 মন, তাতে আমরা লাভবান হয়েছি 70-80,000 টাকা মতো লাভ হয়েছে। এখনো মাঠে কিছু ভুট্টা আছে, এগুলার ফলন আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। 20 থেকে 25 এর ভিতরে খরচ হয় এবং 50,000 টাকা কমপক্ষে বিক্রি হচ্ছে। উৎপাদন আরো বাড়াতে চাষিদের ভুট্টা চাষের আগ্রহী করতে নানা পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অফিস। এবছর ভুট্টা ছিল টার্গেট ছিল 18,000 হেক্টর, আমাদের হয়েছে 17,450 হেক্টর, 2,11,145 মেট্রিক টন। আমাদের আশা করি চাষিরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবে এবং ভুট্টা চাষ করে লাভবান হবে এই আশাবাদ ব্যক্তি এবং কৃষি সমবায় অধিদপ্তর চাষিদের পাশে থেকে আমরা এই বিষয়ে তাদেরকে অলওয়েজ পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে 17,450 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে মেহেরপুরে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 2,11,145 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।